ভয়াবহ কাশ্মীরে জঙ্গি হামলা হলো গতকাল, একেবারে মৃত্যু মিছিল। ২৬ জনের মৃত্যু হয়েছে, রাজ্য থেকে ৩ জন রয়েছেন। হামলাকারী জঙ্গিদের ছবি ইতিমধ্যেই প্রকাশিত। পহেলগাঁওতে হামলাকারী ৪ জন জঙ্গির ছবি সামনে এসেছে। এর মধ্যে ২ জন পাকিস্তানি জঙ্গি রয়েছে, আদিল এবং আসিফ, যার মধ্যে আদিল হচ্ছে এই অপারেশনের মাস্টার মাইন্ড। হামলার মাস্টার মাইন্ডের নামও কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দা সূত্রে সামনে এসেছে। ২০১৮ সালে সে ভারতে ঢুকেছিল, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, আর কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, প্রথমেই তোমাকে যেটা বলি সেটা হচ্ছে যে এই হামলার পেছনেও যে পাকিস্তানের স্পষ্ট হাত রয়েছে এটা একদম বোঝা যাচ্ছে। গোয়েন্দা সূত্রে যা খবর, যে জঙ্গিরা এসেছিল মোট 7 জন এসেছিল বলে খবর, যাদের মধ্যে 3 জন নজর রাখছিল এবং 4 জন গুলি চালায়। যেটা বলা হচ্ছে গোয়েন্দা সূত্রে সেটা হচ্ছে এরা একটা নতুন গ্রুপ, লস্করি তৈবার ঘনিষ্ঠ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এবং এদের সঙ্গে জৈশ ই মোহাম্মদের যোগ রয়েছে। এখন যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এরা প্রত্যেকেই পাকিস্তান এবং ভারত পাকিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিক থেকে প্রায় 8 ঘন্টা ট্রেক করে এসে পৌঁছায়, এবং ট্রেক করে এসে পৌঁছানোর পর যে জায়গায় ঘটনাটা ঘটেছে, যেটাকে পহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড বলা হয়, যেখানে অসংখ্য পর্যটক বেড়াতে যান, ঠিক তার থেকে 40 মিটার দূরে একটা জায়গায় ঘাঁটি গাড়ে ছিল তারা, এবং সেইখান থেকেই এসে তারা অ্যাটাক করেছে। এখন এরা যে পাকিস্তান থেকে এসছে গোয়েন্দা সূত্রে এটা মোটামুটি নিশ্চিত, এবং সেই কারণেই এই হামলার পেছনেও পাকিস্তানের আইএসআইয়ের যে সরাসরি মদত রয়েছে সেরকমটাই গোয়েন্দারা মনে করছেন। অর্থাৎ তুমি যদি দেখো যে একের পর এক যে বড় জঙ্গি হামলার ঘটনাগুলো ভারতবর্ষের বুকে ঘটে গেছে, সেই জঙ্গি হামলাগুলোর ঘটনার পেছনে কারা রয়েছে তুমি যদি দেখো, হয় লস্করি তৈবা, না হলে জৈশ ই মোহাম্মদ। এদের মদত দিচ্ছে কারা? এদের সরাসরি মদত দিচ্ছে পাকিস্তানের আইএসআই। গোয়েন্দা সূত্রে এরকমটাই খবর। তুমি যদি দেখো তাহলে দেখবে 26/11 যে ঘটনা, যে তুমি জানো মুম্বাইয়ে অ্যাটাক, যাতে 175 জনের মৃত্যু হয়েছিল, বহু মানুষ আহত হয়েছিলেন সেই ঘটনায়। সেই ঘটনার পেছনে কারা ছিল? ছিল লস্করি তৈবা। সরাসরি পাকিস্তানের আইএসআইয়ের মদতে সেই ঘটনা ঘটেছিল, সেই জঙ্গি হামলার ঘটনা। এবং তারপর থেকে তুমি জানো যে তারপরে যে এই কয়েক বছর আগে যে ঘটনা ঘটে, 2016 সালে উড়িতে অ্যাটাক হয়। সেই উড়িতে যে অ্যাটাক হয়, সেই উড়ির অ্যাটাকের পেছনেও কে ছিল? দাবি করা হয় যে উড়ির অ্যাটাকের পেছনেও পাক মদতপুষ্ট জঙ্গিদেরই সরাসরি যোগ ছিল, এবং সেখানে 19 জন মারা গিয়েছিল। এবং 19 জন মারা যাওয়ার পর তুমি জানো সেই সময় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। সার্জিক্যাল স্ট্রাইকের পর যেটা হয়, 2019 সালে আবার পুলওয়ামাতে অ্যাটাক হয়। পুলওয়ামাতে 47 জন সিআরপিএফ জওয়ান মারা যায়। তারপর বালাকোটে এয়ার স্ট্রাইক হয়। এখন তুমি এই পরপর যদি বিষয়গুলো দেখো তাহলে পরে একটা জিনিস পরিষ্কার, যে পাকিস্তানের মদত রয়েছে, পাকিস্তানের হাত রয়েছে, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি এইগুলো ঘটাচ্ছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন উঠছে, যেটা প্রত্যেকটা ঘটনাকে ঘিরে থেকে ওঠে, যে এই কাশ্মীর আমরা জানি অত্যন্ত সেন্সিটিভ, এবং গত কয়েক বছর ধরে এই কাশ্মীরে অসংখ্য পর্যটক যাতায়াত করছেন। তাহলে পরে এইরকম একটা জঙ্গি হামলার খবর কি গোয়েন্দাদের কাছে ছিল না? একটা এরকম জঙ্গি হামলা হতে পারে, এটা কি গোয়েন্দারা আগে থেকে কাজ করতে পারেননি? অর্থাৎ গোয়েন্দা ব্যর্থতা, এই প্রশ্নটাও একই সঙ্গে উঠছে, যে গোয়েন্দারা যদি আরও সক্রিয় হতেন, তারা যদি নির্দিষ্টভাবে ইনপুট দিতে পারতেন, তাহলে কি এই জঙ্গি হামলা আটকানো সম্ভব হতো? এই সমস্ত বিশ্লেষণ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই জঙ্গিদের আগেকে ধরতে হবে, কিন্তু সেক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে এই জঙ্গিরা যেরকম সীমান্ত পেরিয়ে এসেছিল, ঠিক একইভাবে আবার সীমান্ত পেরিয়ে চলে গেছে। কুসুমিতা, একেবারেই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। অবশ্যই প্রশ্ন উঠছে যে কারা হামলা চালালো, কেন হামলা চালালো, হামলা চালানোর পর তারা কোন পথে চলে গেল। একেবারে শুরুতেই কিন্তু মনে করা হচ্ছিল যেভাবে পার্শ্ববর্তী জঙ্গল থেকে সেনার পোশাক পরে এই জঙ্গিরা তারা ঢুকলো, নির্বিচারে পরিচয় জানতে চাইলো, একেবারে হিন্দু জানার পর বেছে বেছে গুলি চালিয়ে হত্যা করলো। 26 জন পর্যটকের মৃত্যু হলো, তারা কিন্তু ওই একই পথে ফিরে গেল। সকাল থেকে কম্বিং অপারেশন চালু হয়েছে। এখন যেটা অনুমান করা হচ্ছে, সম্ভবত এরা যে পথে এসেছিল অর্থাৎ সেই পথেই তারা পালিয়ে গিয়েছে এবং পাকিস্তানে পালিয়ে গিয়েছে। আমি আবারও অতনু হালদারের সঙ্গে কথা বলবো। অতনু, সেক্ষেত্রে ওয়াঘার সীমান্ত পেরিয়ে অতীতেও এরা ঢুকেছিল, আবারও কি সেই সীমান্তকে ব্যবহার করেই এরা ঢুকেছিল এবং সেই পথেই ফিরে গেল? দেখো, একেবারেই তাই, সেটাই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে তোমাকে আর একটা জিনিস বলি, পুরো ঘটনাটা যদি দেখো তাহলে দুটো জিনিস তোমার অত্যন্ত উল্লেখযোগ্য দেখবে। সেটা হচ্ছে, এক,
এখানে ধর্মীয় পরিচয় দেখে দেখে মারা হয়েছে। যদি একমাত্র একজন ঘোড়সওয়ারকে ছাড়ো, যে স্থানীয় বাসিন্দা, একমাত্র তিনিই হচ্ছেন মুসলিম, এর বাইরে যত পর্যটক, অর্থাৎ এই 26 জন যে মারা গেছে, এর মধ্যে 25 জন যে পর্যটক মারা গেছে এরা প্রত্যেকে হিন্দু এবং এরা প্রত্যেকে পুরুষ। কি হয়েছে ঘটনাটা? এই জঙ্গিরা এসে একদম হিন্দু পরিচয় দেখে বেছে বেছে এই ট্যুরিস্টদের খুন করেছে এবং এই পর্যটকদের খুন করার পর এই পর্যটকদের সঙ্গে যে আত্মীয় স্বজনরা তাদের সঙ্গে ছিলেন তাদেরকে গিয়ে বলেছে যে মোদিকে গিয়ে বল। অর্থাৎ কি, মানে সরাসরি বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করেছে এই জঙ্গিরা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই ঘটনাটা রীতিমতো পরিকল্পিতভাবে হয়েছে। এইটা শুধুমাত্র পর্যটকদের ওপর হামলা নয়, এটা ভারত সরকারকে আঘাত করার জন্যই হামলা, সেটা জঙ্গিদের কথাতেই স্পষ্ট। এবং যেটা শোনা যাচ্ছে যে জঙ্গিদের মাথায় হেলমেট ছিল এবং সেই হেলমেটে ক্যামেরা লাগানো ছিল, যাতে এই নৃশংস, এই নারকীয়, এই যে খুন, এই খুনের দৃশ্য তারা ওই ক্যামেরায় ক্যাপচার করে তাদের যারা মাস্টার রয়েছে তাদেরকে তাতে যারা পাঠাতে পারে সেই কারণে এইভাবে ক্যামেরা লাগিয়ে এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে। অর্থাৎ তুমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে এটার একটা কারণ যদি হয়, কাশ্মীরে যে সমস্ত পর্যটকরা এখন প্রচুর পরিমাণে যাচ্ছেন সেই পর্যটক এবং এই পর্যটন ব্যবসার ওপর আঘাত আনা, ঠিক আর একটা কারণ রয়েছে যে ভারত সরকারের ওপর আঘাত আনা, এবং এক্ষেত্রে সরাসরি পাকিস্তানের মদত রয়েছে, এটা বোঝাই যাচ্ছে। আমি যদি তোমাকে শুধু বলি যে এই কাশ্মীরে গত কয়েক বছরে কত পর্যটক গেছে, তাহলেই তুমি বুঝতে পারবে যে এই মুহূর্তে কাশ্মীরের পর্যটকদের যাওয়া এবং পর্যটন ব্যবসা কিভাবে চলছে। এখানে 2020 সালে জম্মু কাশ্মীরে প্রায় 34,76,153 জন পর্যটক গেছিলেন আমাদের দেশ এবং বিদেশ মিলিয়ে। আবার যদি দেখো 2022 সালে, তাহলে জম্মু কাশ্মীরে 1,84,84,317 জন পর্যটক গিয়েছিলেন। 2023 সালে 2,11,80,011 জন পর্যটক গেছিলেন। একেবারে অর্থাৎ অতনু প্রত্যেক বছর কিন্তু পর্যটকের সংখ্যা একেবারে পাল্লা দিয়ে বেড়েছে, অথচ ঠিক যে প্রসঙ্গের অবতারণা আমাদের প্রতিনিধি করলেন যে যা গিয়ে মোদিকে বল, একেবারে এই হুমকি শোনা গিয়েছে জঙ্গিদের গলায়। কর্ণাটকের শিবমোগা থেকে এসেছিলেন একজন দম্পতি, কিছুক্ষণ আগেই একেবারে নিজেদের আনন্দের মুহূর্তের ভিডিও তুলেছিলেন, কিন্তু মাত্র কিছুক্ষণের মধ্যে ছবি একদম বদলে গেল। শ্রী পল্লবী রাও কি বলেছেন দেখুন একবার। जिस बंदे ने मेरे पति को मारा ना, वो वही जा रहा था। मैंने उसे बोला मुझे भी मारो, तूने मेरे पति को मारा। मेरे सन में भी बोला, तो उसने हमें नहीं मारा। उसने बोला मोदी को बोलो। उसने बोला नहीं, मोदी को बोलो, कहकर चला गया वहां से। বেহালায় যিনি মারা গিয়েছেন সমীর গুহ, তার পরিবারের লোকজন তারাও কিন্তু বলছেন, তার স্ত্রীও কিন্তু সেই একই দাবি করছেন, মোদিকে গিয়ে বল। জঙ্গিরা একেবারে এই হুমকি তাকে দিয়েছে। কি বলেছেন তার সেই ভয়ানক অভিজ্ঞতার কথা শুনুন একবার। দিদি ফোন করেছিল, উনি কান্নাকাটি খুবই করছিল, মেয়ের সাথেই শুধু একটু কথা হয়েছিল যে বাবা নেই। এই বললো মানে কি যে ভয়াবহ অভিজ্ঞতার কথা কিছু বললো, মানে কালি কিভাবে ঘটনাটা শুধু বলল যে মোদি কা আদমি হ্যাঁ, মোদি কা আদমি হ্যাঁ, এই কথাটা বললো। আর বললো যে বাবাকে তখনই শ্যুট করে দিয়েছে। জিজ্ঞেস ওদেরকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ মোদি কা আদমি হ্যাঁ, এই কথাই বলেছিল, তারপরে শ্যুট করে দেয়। আর কিছু কথা হয়নি এরপর থেকে। কি অবস্থায় আছে এখন কোনো যোগাযোগ কিছুই করা হয়নি। নিউজ রুমে চলে যাব, আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। অতনু, একেবারে অভিনব নয় কি? প্রথম কথা হচ্ছে বেছে বেছে হিন্দু দেখে দেখে বাছাই করে নির্বিচারে জঙ্গিরা গুলি চালালো, পুরুষদের ওপরে হামলা চালানো হলো এবং মহিলাদের বলা হলো যা মোদিকে গিয়ে বল। দেখো একবারই তুমি যদি দেখো এই জম্মু কাশ্মীর, হ্যাঁ 2019 সালে এখানে সংবিধানে 370 ধারা রদ করা হয়। তখন অত্যন্ত সতর্ক ছিল কেন্দ্র সরকার। একটা আশঙ্কা ছিল যে 370 ধারা রদ করার পর কাশ্মীরে যে কোনো সময় জঙ্গিরা হামলা চালাতে পারে। এই আশঙ্কা থেকে রীতিমতো সেখানে কড়া নজরদারি ছিল গোয়েন্দা সংস্থাগুলোর এবং যে সমস্ত আধা সামরিক বাহিনী রয়েছে এবং সামরিক বাহিনীরও।
কিন্তু সেই 2019 সালে যখন আগস্ট মাসে এই 370 ধারা রদ করা হয় তারপর থেকে সেরকম বড় অ্যাটাক কাশ্মীরে দেখা যায়নি। কাশ্মীরে অ্যাটাক হয়েছে তুমি যদি দেখো যে তার আগে সব বড় জঙ্গি হামলা হয়েছে। 2016-তে উড়ি হয়েছে, 2019-এর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা অ্যাটাক হয়েছে, কিন্তু 2019-এর আগস্টের পর অর্থাৎ 370 ধারা রদ করার পর সেরকম বড় কোনো অ্যাটাক হয়নি। এবং তারপরেই তুমি যদি দেখো, আমি তোমাকে যে পরিসংখ্যানটা বলছিলাম, ঠিক 2019-এর পর 2020 সালে যেখানে 34 লক্ষ পর্যটক গেছেন, 34 লক্ষেরও বেশি, 2022 সালে সংখ্যাটা 1,88,00,000 বেশি হয়ে গেছে, 2023 সালে সংখ্যাটা 2,11,00,000 বেশি হয়ে গেছে, এবং একইভাবে 2024, 2025 এই বছরগুলোতে পর্যটকের সংখ্যা কাশ্মীরে বাড়তে থেকেছে। অর্থাৎ এই যে কাশ্মীরে এত পর্যটক যাচ্ছেন আসছেন, কাশ্মীর ক্রমশ স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসছে, যেটা গোয়েন্দারা মনে করছেন যে জঙ্গিরা মূলত এইটার ওপরই আঘাত আনতে চেয়েছে। এইটার ওপর আঘাত আনতে চাইছে কেন? কারণ এইটার ওপর আঘাত আনলে সামগ্রিকভাবে জম্মু কাশ্মীরের যে অর্থনৈতিক ব্যবস্থা, তো এটা পর্যটনের ওপর অনেকটা নির্ভরশীল, সেই অর্থনীতির ওপর একটা আঘাত আনা যাবে। একই সঙ্গে জম্মু কাশ্মীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, এই যে একটা মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে, বিশ্বের কাছে এর একটা ছবি তৈরি হচ্ছে, এই ছবিটার ওপর আঘাত আনা যাবে। ঠিক এইরকম একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে গোয়েন্দারা মনে করছেন রীতিমতো পরিকল্পিতভাবে এই অ্যাটাক করা হয়েছে। এই অ্যাটাকের যে কারণ সেটা হচ্ছে যে যাতে এই কাশ্মীরের পর্যটন ব্যবসা এইটার ওপর আঘাত আনো, এখানে কাশ্মীরে যাতে মানুষ আসতে ভয় পায়, কাশ্মীরের যে একটা সুন্দর ছবি উঠে আসছে সেইটাতে যেন ভয় পায়। তার কারণটা তুমি বুঝতেই পারছো, তার কারণ হচ্ছে পাকিস্তান কখনোই চায় না কাশ্মীরে সুস্থিতি থাকুক, কাশ্মীরের স্থিতাবস্থা থাকুক, অর্থাৎ কাশ্মীরে শান্তি শৃঙ্খলা থাকুক, এটা চায় না পাকিস্তান, চায় না গোয়েন্দারা বলছেন। পাকিস্তানি মদতপুষ্ট যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো রয়েছে তারা চায় না, পাকিস্তানে আইএসআই চায় না। ফলে এটা একেবারে আইএসআইয়ের মদতে একটা পরিকল্পিতভাবে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো এই হামলা চালিয়েছে, এই রকমটাই গোয়েন্দা সূত্রে মনে করা হচ্ছে। কিন্তু পাশাপাশি আর দুটো প্রশ্ন উঠছে যে এক, এই জঙ্গি হামলার উত্তর কি ভারত দেবে? যেভাবে 2016 সালে উড়িতে অ্যাটাকের আঘাত পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কিংবা 2019-এ পুলওয়ামার পাল্টা বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছিল, এটা কি দেবে? এবং দুই, আর একটা প্রশ্ন উঠছে যে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো এইরকম একটা খবর আগে ভাগে নিশ্চিতভাবে দিতে পারলো না কেন? যদি বা তারা খবর দিতে পারে তাহলে পরে সেই জঙ্গি হামলা আটকানো সম্ভব হলো না কেন? তার কারণ এটা অভিযোগ উঠছে যে জায়গায় এই পর্যটকদের ওপর হামলা হয়েছে সেখানে তাদের কোনো নিরাপত্তা ছিল না, এবং এখানে জঙ্গিরা এসে নির্বিচারে গুলি চালিয়ে পর্যটকদের মেরে বেরিয়ে গেছে। ফলে এখন প্রশ্ন উঠছে যে এই জঙ্গিদের কি ধরা সম্ভব হবে? তারা যেভাবে সীমান্ত পেরিয়ে এলো আবার সীমান্ত পেরিয়ে চলে গেল কিভাবে এখন এই যেহেতু এখানে কাশ্মীরের মানুষের, কাশ্মীরে যে সমস্ত পর্যটকরা যান তাদের, এবং কাশ্মীরে যে সমস্ত ফোর্স মোতায়েন রয়েছে অর্থাৎ সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, এদের প্রত্যেকের মনোবল কিভাবে ফিরিয়ে আনা যায়, এটাই এখন ভারত সরকারের কাছে চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জের মোকাবিলা ভারত সরকার কিভাবে এখন করে, কি পরিকল্পনা নেয়, সেটাই এখন দেখা। তোমার কাছে আমি আবারও ফিরবো, তবে ইতিমধ্যেই একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু হয়েছে। প্রধানমন্ত্রী তিনি সৌদি আরব সফর কাটছাট করে ফিরে এসেছেন। গতকাল থেকেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা আমরা দেখেছি, দফায় দফায় বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠকও কিন্তু হচ্ছে।